আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা জনতা ব্যাংক রুরাল ক্রেডিট এটা রিটেন ম্যাথের যে পরীক্ষাটা হয়েছিল 21 সেপ্টেম্বর 2024 তারিখে, সেটার এই রিটেন ম্যাথ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ম্যাথগুলোর সলিউশন, 5টা ম্যাথের সলিউশন আজকের এই ভিডিওতে দিয়ে দেওয়া হলো। এবং আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। If x square minus 3x plus 1 is equal to 0, then what is the value of x square minus 1 by x square? তাহলে এখানে যেটা করতে হবে, প্রথমে এই x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এটা কি? এটা হলো বীজগণিতের সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে এখান থেকে তো আমরা ইজিলি x প্লাস 1 বাই এক্স আর এটা হয় x মাইনাস 1 বাই এক্স। তাহলে এখানে এই x প্লাস 1 বাই এক্স আর হলো x মাইনাস 1 বাই এক্স, এই দুইটার মান এইখান থেকে বের করতে হবে, যা দেওয়া আছে সেটা থেকে বের করে এখানে বসালেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে এটা কি দেওয়া আছে? x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 1টাকে ওই পাশে নিয়ে যাই, আর এখান থেকে এটুক থেকে আমরা x কমন নেই। তাহলে x মাইনাস 3, 1 ওই পাশে চলে গেলে মাইনাস 1। এই এক্সটাকে ওটার নিচে পাঠিয়ে দেই। এখন 1 বাই এক্সকে এই পাশে নিয়ে আসে আর 3কেও এই পাশে নিয়ে যাই। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স আর 3। তাহলে এক্স প্লাস 1 বাই এক্সের মান 3 বের হয়ে গেল। এখন তাহলে এক্স প্লাস 1 বাই এক্সের মান যদি 3 হয়, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্সের মান কত? এটা একটা বীজগণিতের অনুসিদ্ধান্ত থেকে আসবে। সে অনুসিদ্ধান্তটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট, সরি স্কোয়ারটাই রুট হয়ে গেছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে a মাইনাস বি হচ্ছে আমাদের x মাইনাস 1 বাই এক্স, আর a প্লাস বি হচ্ছে আমাদের এখানে x প্লাস 1 বাই এক্স। তাহলে সেমভাবে x মাইনাস 1 বাই এক্স হলো এটা রুট x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে এখানে এটার মান হচ্ছে কত? 3। 3 স্কোয়ার মাইনাস 4, তার মানে রুট 5। তাহলে রুট 5 এখন x মাইনাস 1 বাই এক্সের এখানে বসায় দিলেই বের হয়ে যাবে রুট 5। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3 রুট 5। এখন এখানে বলা আছে a is faster than b, a and b each walk 24 kilometer, the sum of their speed is 7 kilometer per hour and sum of the times taken by them is 14 hours. Then what is the speed of a kilometer per hour? তাহলে দুজনে প্রত্যেকে আলাদা আলাদাভাবে 24 কিলোমিটার পথ হাঁটছে তারা, আর এ এর বেগ বি এর থেকে বেশি ছিল। দুজনে একত্রে এবং দুজনের একত্রের বেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। আর বলা আছে দুজনের টোটাল এই 24 কিলোমিটার পার হতে দুজনের একত্রে 14 ঘন্টা সময় লাগছে। তাহলে এখানে আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি এই অঙ্ক অনুসারে, এই সূত্র অনুসারে করব। তার আগে এ এর বেগ কত ছিল? আমরা ধরে নিই এ এর বেগ ছিল এক্স। এ এর বেগ কিন্তু বেশি ছিল বি এর থেকে। দুজনের স্পিডের সামেশন যেহেতু 7, তাহলে বি এর স্পিড হবে 7 মাইনাস এক্স। এখানে এক্স কিন্তু 7 মাইনাস এক্সের থেকে বড়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন এস ইজ ইকুয়াল টু ভিটি, এই সূত্র থেকে এস হচ্ছে আমাদের 24 কিলোমিটার, কতটুকু পথ গেছে? তাহলে 24 কিলোমিটার। টাইম আমাদের দেওয়া আছে দুজনের একত্রে, ভিও দেওয়া আছে দুজনের একত্রে, কিন্তু ভিটাকে আমরা আলাদা আলাদা করে নিছি, একজনের এক্স একজনের 7 মাইনাস এক্স। আর টিটা হলো 14 আওয়ার্স, 14।
তাহলে ভিটাকে এটার নিচে চলে যাবে, ভি এস এর নিচে চলে যাবে, তাহলে নিচে চলে গেলে হবে এ এর জন্য হবে এক্স, বি এর জন্য হবে 7 মাইনাস এক্স। তাহলে টোটাল দুজনের পথ পাড়ি দিতে সময় লাগছে 14 ঘন্টা। তাহলে এখন এই ইকুয়েশনটা করতে পারলে এখান থেকে এক্স এর মান ইজিলি বের হয়ে যাবে। ইকুয়েশনের উপরে এখানে যেহেতু 24, 24, 14 আমরা কেটে কেটে এগুলোকে অর্ধেক করে ফেলি, যেহেতু জোড় সংখ্যা আছে, এখানে 7, এখানে 12, এখানে 12। তাহলে 12-র সাথে 7 মাইনাস এক্স গুণ হয়ে যাবে, 12-র সাথে এখানে এক্স গুণ হয়ে যাবে, আর এখানে এই 7 আছে এই পাশে, আর এখানে এক্স আর 7 মাইনাস এক্স ওই পাশে চলে যাবে। তাহলে এখান থেকে 7 মাইনাস এক্সের সাথে এক্স গুণ করলে 7x মাইনাস এক্স স্কোয়ার, 7x মাইনাস এক্স স্কোয়ার এখানে হবে। তাহলে এখান থেকে আমরা পাই 7 বারং 84 বিয়োগ 12x 12x 7 7 49x মাইনাস 7x স্কোয়ার। এটা বাদ এগুলোকে সবই পাশে নিয়ে আসি, 7x স্কোয়ার, এটা হবে 49x, এখানে আছে 84 ইজ ইকুয়াল টু 0। তো এটা একটা মিডল টার্ম হয়েছে। মিডল টার্ম করার জন্য আমাদের সবার ফার্স্টে খেয়াল রাখতে হবে তিনোটা পদে কোনো কিছু কমন যায় কিনা। তিনোটা পদ থেকে আমাদের কমন যায় 7, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x 7 বারং 84। এই 7টাকে ওই পাশে পাঠিয়ে দিলে 7 বাদ হয়ে যায়, পরের লাইন আর থাকবে না। তাহলে এখন 12কে আমাদের এমনভাবে ভাঙতে হবে যাতে এমন দুইটা সংখ্যা আনতে হবে 12কে ভেঙে যে দুইটা সংখ্যাকে যোগ বা বিয়োগ করলে 7 হয়। তো 12কে যদি আমরা 6 গুণ 2, 6 দুগুণা 12 এভাবে করে ভাঙা হয়, তাহলে 6-এর সাথে 2 যোগ করলে 8 হয় না, 6 থেকে 2 বাদ দিলে 4 হয় না। তাহলে 12কে 3 4 12, 3-এর সাথে 4 যোগ করলে 7 এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 3x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এই মিডল টার্ম থেকে এক্স মাইনাস 4x কমন নিলাম, আর এখান থেকে মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স মাইনাস 4 এই উৎপাদক কমন, আর বাকি থাকে এক্স মাইনাস 3। তাহলে এখান থেকে 4 আর 3 আসে। তাহলে এক্স এর মান এখন 4 হবে নাকি 3 হবে? আমাদের ফার্স্টেই বলা আছে এক্স যেহেতু এর স্পিড ছিল, এর বেগ ছিল, তাহলে এর বেগ অবশ্যই বেশি, সেক্ষেত্রে 4 কিলোমিটার পার আওয়ার হবে এর বেগ। আর বি এরটা হবে 7 মাইনাস এক্স, এক্স হচ্ছে 4, তার মানে 3 কিলোমিটার পার আওয়ার। বি এরটা কোশ্চেনে চাওয়া হয় না, শুধু এরটা চাওয়া হয়েছে, তো এটা হলো অ্যান্সার। তাহলে এখন এই অঙ্কে বলছে যে ইন দ্য ফিগার দ্য এরিয়া অফ রেক্টেঙ্গুলার এ বি সি ডি, এই এ বি সি ডি 45। তাহলে এ বি সি ডি এই আয়তক্ষেত্র রেক্টেঙ্গুলার, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 45। আর এখানে দেওয়া আছে এই দুইটার বাহুর মান, এ বি এর মান দেওয়া আছে এক্স মাইনাস 5, এ ডি এর মান এক্স প্লাস 5। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 5 আর প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 5। তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ক্ষেত্রফল হয়। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 45। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5x বাদ চলে যায়, তাহলে মান 25, 45। তাহলে এক্স স্কোয়ারের মান দাঁড়াইল 70। তাহলে আলটিমেটলি এক্স এর মান হলো √70। আচ্ছা, এখন তাহলে বলা আছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার EFGH। EFGH হচ্ছে একটা বর্গ।
তাহলে বর্গের এরিয়া কত, ক্ষেত্রফল কত, বর্গের এক বাহু দেওয়া আছে এক্স, বর্গের এক বাহু যদি এক্স হয়, বর্গের একটা বাহু যদি এক্স হয়, সে বর্গের বাহুকে বর্গ করলেই, অর্থাৎ এক্স স্কোয়ার করলেই সেটা ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে √70 কে করলে 70, তাহলে অ্যান্সার হবে 70। তাহলে এখন কি বলছে এই অঙ্কেতে, A man invested a sum at a certain rate of interest on simple interest and he got 60% more amount after 8 years. If he invests 9,600 টাকা, same rate of interest, find total interest he would get after 4 years. 4 বছর পর সে কতটা ইন্টারেস্ট পাবে। তাহলে প্রথম ক্ষেত্রে বলা আছে, প্রথম ক্ষেত্রে কিন্তু সে কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবে সেটা বলা নাই, এবং সে কতটুক আসল রাখছিল ব্যাংকে সেটাও বলা নাই। তাহলে আমরা ধরে নেই সে আসল রাখছে 100 টাকা। তাহলে লেট তার পি হচ্ছে 100 টাকা। যেহেতু আমাদের সরল মুনাফা করার সূত্র হচ্ছে I = PRN। পি হচ্ছে আমাদের আসল বা মূলধন, আই হচ্ছে আমাদের ইন্টারেস্ট, আর R/100, এন হচ্ছে বছর, আর হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট হারে সে মুনাফা পাবে। তাহলে আই 60%, যেহেতু আমরা পি 100 টাকা ধরছি, তাহলে আই হচ্ছে এখানে 60। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে আর। তাহলে 100কে ওই পাশে নিয়ে যাই, 100 × আই, আর PRN নিচে যাবে, PN। তাহলে এখান থেকে 100 গুণ আই, আই তাহলে কত, আই হচ্ছে 60, পি আমাদের আসল, এটাও 100, আর বছর হচ্ছে 8 বছর। এখান থেকে তাহলে বের হয় হচ্ছে 7.5%। তাহলে 7.5%। পরের ক্ষেত্রে আমরা 7.5%, এই 7.5% হারে পরবর্তীতে সে 4 বছরের জন্য 9,600 টাকা ব্যাংকে রাখছে। তাহলে এখন সে ইন্টারেস্ট কত পাবে? তাহলে I = PRN। এখন পি হচ্ছে 9,600 টাকা, R/100, তাহলে 7.5/100, এন হচ্ছে 4 বছর। তাহলে 96, 7.5 আর 4কে গুণ করলে হবে 2,880 টাকা। এটা হলো এই অঙ্কের আনসার। If the price of sugar falls by 2.5%, a person can buy 9 kg more of sugar for টাকা 1260 টাকায়। 1260 টাকায় তাহলে কি করতে পারবে? যদি 2.5% কমে যায় চিনির দাম, তাহলে সে 1260 টাকায় আগের থেকে আরও 9 কেজি বেশি ক্রয় করতে পারবে। তাহলে এখন বলছে, ইফ দ্য প্রাইস হ্যাড রাইজেন বাই 12.5%, হাউ মাচ সুগার উড হি হ্যাভ বট ফর দ্য সেম সাম। অর্থাৎ 1260 টাকায় সে এখন কতটুক চিনি কিনতে পারবে যদি প্রতি কেজি চিনির দাম 12.5% যদি বেড়ে যায়। তাহলে আগে কি বলছে, 2.5% যদি কমে যেত তাহলে সে 1260 টাকায় আগের থেকে নর্মাল যে প্রাইসটা ছিল প্রতি কেজি চিনির দাম, সেটার থেকে সে 9 কেজি বেশি কিনতে পারত। তাহলে এখন এটা কিভাবে করতে হবে? তাহলে সবচেয়ে ইজিভাবে যেভাবে করা যায় সেটা হচ্ছে, যেহেতু 1260 টাকা থেকে 2.5% করে কমে গেলে 9 কেজি সে আরও বেশি পাইত, তাহলে এখন আমরা যেভাবে করতে পারি, 2.5% অফ 1260, তাহলে হয় 9 কেজি।
তাহলে সেমভাবে 1%-এর জন্য কত? 1%-এর জন্য হবে 9/2.5, দেন 100%-এর জন্য হবে 9 × 100/2.5, তাহলে 360 কেজি। তাহলে 2.5% দাম কমার আগে সে 1260 টাকা দিয়ে 360 কেজি চিনি কিনতে পারত। তখন 2.5% দাম কমে যাওয়ার কারণে সে 9 কেজি চিনি কী করতেছে? বেশি কিনতে পারতেছে। আচ্ছা, তাহলে দাম কমে যাওয়ার আগে কি হইতো? সেই 360 থেকে 9 কেজি যদি বাদ দেওয়া হয়, তাহলে দাম কমে যাওয়ার আগে 2.5% দাম কমে যাওয়ার পরে সে এখন 360 কেজি কিনতে পারতেছে। তাহলে সে আগে কিনতে পারতো 351 কেজি। এখন বলছে 12.5% দাম বেড়ে যাবে। 12.5% দাম যদি বেড়ে যায় তাহলে টোটাল 112% হলো 351 কেজি হবে। তাহলে এখন 100%-এর জন্য কত হবে? 100% মানে হচ্ছে এখন এই 112%, অর্থাৎ 12%, 12.5% বেড়ে যাওয়ার জন্য এখন সে 351 কেজি যদি হয়, কিনতে যদি পারে 351 কেজি চিনি সে 1260 টাকায়, তাহলে 100%-এর জন্য কত? তাহলে 100%-এর জন্য সেমভাবে 351 গুণ 100, 112.5 কেজি, তাহলে টোটাল হবে 312 কেজি। অবশ্যই এই ম্যাথগুলি ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং সেই সাথে কারো যদি কোনো ম্যাথের কোনো লাইনে যদি প্রবলেম থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।